সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর। সিলেট জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের পাশে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৩ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার ৬ এপ্রিল বিকাল 4:30টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসে থাকা মোহাম্মদ এজে বুলবুল নামে এক যাত্রী জানিয়েছেন, বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিল। হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে বাসের সামনে এসে পড়ে। এই সময় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষ ঘটলে একজন শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর আহমদ। সিলেট নগরীর চৌহাট্টায় এসি বিস্ফোরণের সৃষ্ট আগুনে পুড়ে ছাই হলো ইউনাইটেড ফাইন্যান্স নামের আর্থিক লেনদেনের ব্যবসা প্রতিষ্ঠান। চৌহাট্টা পয়েন্টের অদূরে সিভিল সার্জন কার্যালয়ের পাশে পূর্ব দৌলতপুর স্কয়ার নামে ৫ তলা ভবনের ৩য় তলায় অবস্থিত প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আজ দুপুর 1:45টার দিকে ইউনাইটেড ফাইন্যান্সের কার্যালয়ে এসি বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। এ সময় আতঙ্কিত হয়ে ওই কার্যালয়ে কর্মরতরা ছুটে বেরিয়ে আসেন। আগুন লাগার খবরে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে 2:15টার দিকে ফায়ার সার্ভিসের 2টি টিম এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে একে একে এসে যোগ দেয় আরও 6টি টিম। 1 ঘন্টার প্রচেষ্টায় বিকাল 3:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের 8টি টিম। এই সময় ভবনের ছাদে আটকা পড়া লোকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ইউনাইটেড ফাইন্যান্সের 3 কক্ষের পুরো কার্যালয়টি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও ইউনাইটেড ফাইন্যান্স কার্যালয়ের বাইরে ছড়ায়নি। এসি বিস্ফোরণে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন। তিনি বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর 1:45টার দিকে দৌলতপুর স্কয়ারের 3 তলায় প্রচুর ধোঁয়া দেখা যায়। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 2:15টার দিকে ফায়ার সার্ভিসের 2টি টিম এসে 3য় তলার ইউনাইটেড ফাইন্যান্সের কক্ষগুলো ভেঙে দেয়। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ শুরু হয় এবং ফায়ার সার্ভিসের আরও 6টি টিম এসে যোগ দেয়। একের পর এক খাওয়ার ডুবছে সুনামগঞ্জে এবং এই একের পর এক খাওয়ার ডুবির ঘটনায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় কৃষক সংগঠন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা। আজ বুধবার 6 এপ্রিল সকালে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে কৃষক সংগঠনের নেতৃবৃন্দ জেলার বিভিন্ন হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা অংশগ্রহণ করেন। এই সময় বিক্ষুব্ধ জনতা হাওর ডুবির জন্য বাদ তদারকিতে থাকা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্টদেরকে দায়ী করেন। নির্দিষ্ট সময়ে বাঁধ না দিয়ে বাঁধ নির্মাণ অনিয়ম দুর্নীতির কারণে পাহাড়ি ঢলের চাপে দুর্বল বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। বাঁধের কাজে গাফিলতি এবং অনিয়মকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। পরে হাওর ডুবির ঘটনায় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষকের উপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 3 দিনের কর্মবিরতি এবং ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বেলা 11:30টায় দিরাই সরকারি কলেজের রাগিব রাবেয়া ভবনে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে অধ্যক্ষ ধীমান কীর্তনী এই ঘোষণা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আনম শোয়েব চৌধুরী এবং প্রভাষক ফখরুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সন্ত্রাসী এবং সন্ত্রাস কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে শিক্ষকরা বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি। শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত করতে হবে এবং পুলিশ প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছেন শিক্ষকরা। অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল আবু সুফিয়ান বলেছেন, এই ব্যাপারে তারা একটা অভিযোগ পেয়েছেন এবং তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন সিলেট বিভাগ এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন খবর। এবার চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন। আজ বুধবার বিকেল 4:15টার দিকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে তিনি তার গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা করা হবে। টানা 81 দিন হাসপাতাল থেকে গত 1 ফেব্রুয়ারি বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া।
গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বছরের 13 নভেম্বর ঢাকার এই বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। 76 বছর বয়সী খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত তিনি। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর 2020 সালের মার্চে তার দণ্ড স্থগিত করে সাময়িক মুক্তি দিয়েছিল সরকার। এরপর তার গুলশানের ভাড়া বাসায় তিনি উঠেছিলেন। নারায়ণগঞ্জ শহরে ইসদার রেললাইন এলাকায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম শামীম এবং বয়স 30। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাঁও গ্রামের আলমগীর হোসেনের ছেলে তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় অভিযোগে মোহাম্মদ আলী এবং আসিন নামের দুজনকে আটক করেছে পুলিশ। শামীম স্ত্রী ও 2 সন্তান নিয়ে শ্বশুরবাড়ি ফতুল্লাপাড়ার দাপা ইদ্রাকপুর এলাকায় ভাড়া থাকতেন। এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন তিনি। নিহত শামীমের স্ত্রী শর্মী আক্তার বলেছেন, তার স্বামী এলপি গ্যাসের ব্যবসা করেন। দুপুর 12টার দিকে মুঠোফোনে এক ব্যক্তি ফোন করে জানান, তার স্বামী শামীমকে রাজ্জাক ভাঙাড়ির দোকানে আটকে রেখে কয়েকজন মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার স্বামীর রক্তাক্ত লাশটি তিনি দেখতে পেয়েছেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান বলেছেন, নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। মতিঝিল থানায় নাশকতার মামলায় গ্রেফতার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দিয়েছেন। সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী তৌহিদুল ইসলাম। আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে, 2020 সালের নভেম্বর মাসে পুলিশের দায়ের করা মামলায় আসামি ইশরাক উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তিনি আত্মসমর্পণ না করায় আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। ইশরাকের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, মতিঝিল থানায় মামলায় ঢাকার আদালত ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালতের পরোয়ানা পেয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত ইশরাকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এবারে আন্তর্জাতিক। বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় এখন সবার উপরে রয়েছেন টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গেল 4 বছরে এবারেই কেউ শীর্ষ ধনীর তালিকার চূড়া থেকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরাতে পেরেছে। ম্যাগাজিনের মতে মাস্কের প্রধান সম্পদের পরিমাণ $21,900 কোটি। টেসলার শেয়ারের দাম 33% বাড়ায়, তাই এই উত্থান। রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা ছাড়াও ইলন মাস্কের আছে বোরিং, নিউরালিঙ্ক, ওপেন এআই নামের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এছাড়াও বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বিনিয়োগও রয়েছে ইলন মাস্কের। ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ জেফ বেজোসের তুলনায় $48 বিলিয়ন বেশি। খুচরা জায়ান্ট অ্যামাজনের শেয়ার 3% কমে যাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছেন তিনি। তার সম্পদের পরিমাণ $17,100 কোটি। এছাড়াও ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ড আছেন তৃতীয় তালিকায়। তার সম্পদের আনুমানিক পরিমাণ $158 বিলিয়ন। তার সম্পদে গেল 1 বছরে $8 বিলিয়ন যোগ হয়েছে এবং চতুর্থ স্থানে রয়েছেন বিল গেটস, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। সম্পদের পরিমাণ $12,900 কোটি। ফোর্বসের তালিকায় 2,668 জন ধনকুবের স্থান পেয়েছেন। এদের মধ্যে 735 জন মার্কিন যুক্তরাষ্ট্রের, 607 জন চীনের আর 83 জন রাশিয়ার। তবে 10 শীর্ষ ধনীর তালিকায় মেটা প্রধান মার্ক জাকারবার্গের নাম নেই। $6,730 কোটি নিয়ে তিনি 15তম অবস্থানে রয়েছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া দেশজুড়ে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন। প্রায় অর্ধশত আইন প্রণেতা ক্ষমতাসীন জোট ছেড়ে যাওয়ার পর জরুরি এমন অবস্থা প্রত্যাহার করেছেন তিনি। গতকাল মঙ্গলবার কমপক্ষে 41 জন আইন প্রণেতা ক্ষমতাসীন জোট ছেড়ে যান। দেশটিতে অর্থনৈতিক সংকট নিয়ে চলমান গণবিক্ষোভ এবং অসন্তোষের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। গোতাবায়া সরকার ইতিমধ্যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। মিত্ররা তার পাশ থেকে সরে যাচ্ছেন, তাই তারা পদত্যাগ চাইছেন। গতকাল জারি করা এক সরকারি গ্যাজেটে জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া। এবারে খেলার খবর। আইপিএল এর দলকে সমর্থন নিয়ে বিতর্কের জের ধরে খুন হয়েছেন মোহাম্মদ ফারুক নামের এক চা দোকানদার। মঙ্গলবার রাতে জেলার হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার সাথে জড়িত থাকায় অভিযোগী দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে আইপিএল রাজস্থান ও বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন সমর্থন করা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ফারুক এবং ফয়সাল। এই সময় দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে ফয়সাল তার দলবল নিয়ে ফের ফারুকের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মঈনুদ্দিন চিশতি এবং আসিফ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আগের রূপেই যেন মিরপুরে বল হাতে ফিরলেন লিজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি মর্তুজা। একাই নিয়েছেন 4 উইকেট, 4 শিকারের জন্য ম্যাচকে 8 ওভার বল করতে হয়েছে, দিয়েছেন 38 রান। এমন পারফরমেন্সের জোরে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারটাও নিজের করে নিয়েছেন মাশরাফি এবং দলও জিতেছে। তবে জয়ের পথটা খুব সহজ ছিল না। ব্যাটারদের ব্যর্থতায় রূপগঞ্জকে রীতিমতো ধুঁকতে হয়েছে। খেলাঘরের 199 রানের দেওয়া টার্গেটে খেলতে নেমে মাশরাফির দল খুব একটা ভালো করেনি। কম লক্ষ্যেরই ম্যাচ জিততেও রূপগঞ্জের খোয়া গেছে 8 উইকেট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।